ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের আজকের উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় উৎপাদন ক্ষমতা এই চ্যাপ্টারের উপর দ্বিতীয় ক্লাস নেব। আজকে গত ক্লাসে আমরা উৎপাদন ক্ষমতা কি বা তার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছিলাম এবং উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে বিবিচ্য বিষয়সমূহ বা উপাদানসমূহ আমরা আলোচনা করেছিলাম। আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দুটি কোশ্চেনে আলোচনা করেছিলাম এবং যদি বলেছিলাম যদি উদ্দীপকে এই ধরনের কোন বিষয় থেকে থাকেও তাহলে আমরা আলোচনা থেকে উদ্দীপকের আনসার করা আমাদের জন্য সহজ হবে। তো গত ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা আর দুইটি টপিক নিয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। এর একটা হচ্ছে উৎপাদন ক্ষমতা প্রকারভেদ, উৎপাদন ক্ষমতা প্রকারভেদ অর্থাৎ উৎপাদন ক্ষমতা এই চ্যাপ্টারের উৎপাদন ক্ষমতা কয় ধরনের হয়ে থাকে সেটা আমরা আলোচনা করব এবং দ্বিতীয় নম্বর হচ্ছে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়সমূহ, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায় সমূহ নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের আজকে আলোচ্য টপিক দুইটি, একটা হচ্ছে আমরা উৎপাদনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এরপরে বলেছিলাম উৎপাদন ক্ষমতা কিভাবে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে সেই উপায় বা পদ্ধতি সমূহ নিয়ে আমরা কি কি উপায় রয়েছে বা পদ্ধতি রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আমাদের আজকে প্রথম কোশ্চেন উৎপাদন ক্ষমতা প্রকারভেদ। আমরা গত ক্লাসের তোমাদেরকে রিকল করার জন্য একটা বলে থাকি যে উৎপাদন ক্ষমতা কি, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার বিদ্যমান সকল প্রকারের সুযোগ সুবিধা সমূহ স্বাভাবিকভাবে ব্যবহার করে সর্বোচ্চ যেই পরিমাণ উৎপাদন সামর্থ্য রয়েছে তাকে উৎপাদন ক্ষমতা বলা হয়। আমাদের প্রথম কোশ্চেন সেই উৎপাদন ক্ষমতা কয় ধরনের হয়ে থাকে বা কয় প্রকারের হয়ে থাকে। আমরা প্রথমে বলিনি এক এক বইয়ে হয়তো এক এক রকম দু একটা এদিক সেদিক হতে পারে, যেহেতু এটা থিওরিটিক্যাল সাবজেক্ট সেহেতু এক একটা বই এক একটা দু একটা পার্থক্য হতেই পারে। তো মূলত উৎপাদন ক্ষমতা চার প্রকার। উৎপাদন ক্ষমতা কয় প্রকার? চার প্রকার। এক, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। দুই, প্রকৌশল বা যন্ত্রপাতিগত প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। উৎপাদন ক্ষমতা দুইটা গুলো, একটা বলছি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তারপরটা বলছি প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, তারপরটা 3 নাম্বারটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতা। 4 নাম্বার হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। তা কয়টা হলো? 4টা। প্রথমটা বলছি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, দ্বিতীয় নাম্বার বলছি প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, চতুর্থ নাম্বার হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, তৃতীয় বলছি কার্যকর উৎপাদন ক্ষমতা এবং চতুর্থ বলেছি প্রকৃত উৎপাদন ক্ষমতা। তো আমরা এগুলো আসলে এই 4টা প্রথমত কথা হচ্ছে যে কি উৎপাদন ক্ষমতা কি, এটা জ্ঞানমূলক কোশ্চেন আসতেই পারে, কিন্তু কখনো কখনো বা এমসিকিউ বলো বিভিন্ন জ্ঞানমূলক কোশ্চেন বলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি বা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝো, অথবা কার্যকর উৎপাদন ক্ষমতার সংজ্ঞা লিখো, অথবা প্রকৃত উৎপাদন সম্পর্কে ধারণা লিখো, এটা জ্ঞানমূলক কথা অনুধাবন আসতেই পারে। এই জন্য আমাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা এই 4টা বিষয় কি, সংজ্ঞা কি, এবং আমরা প্রথম থিওরিটিক্যালি আমরা সেটা সংজ্ঞা জানবো, এরপর সেটা বোঝার চেষ্টা করবো। তো আসলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যে প্রকারভেদ প্রথম বলেছি
এটা তোমরা যে কেউ পড়লেই এটা এমন কোন একদম টাফ কোন টপিক না যেটা দেখে কোশ্চেন দেখে বা প্রকারভেদ দেখে বুঝে যাবে না। এটা খুব বুঝে যাচ্ছে যে কি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তার মানে কি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তার সকল প্রকারের উপায় উপকরণ, একটি প্রতিষ্ঠানে যে উপায় উপকরণ মানবীয় এবং অমানবীয় উপায় উপকরণ বিদ্যমান রয়েছে, যে সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে তাকে ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ সর্বোচ্চ উৎপাদন করতে পারে তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলা হয়ে থাকে। বলে স্যার এটা তো উৎপাদন ক্ষমতার সাথে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এ খুব একটা ডিফার বা পার্থক্য করল না। এখানে পার্থক্যটা এই জায়গায় আমরা যেহেতু উৎপাদন ক্ষমতাকে প্রকারভেদ করছি, এই প্রকারভেদে বলছে যে কি যে পিক প্রোডাকশন ক্যাপাসিটি, পিক মানে কি একদম অ্যাপেক্স চূড়া, যে একটি প্রতিষ্ঠান তার সকল সুযোগ সুবিধাকে, সকল বেনিফিটকে, সকল উপাদানকে ইতিবাচক উপায়ে ব্যবহার করে পিক বা অ্যাপেক্স পয়েন্ট প্রোডাকশন যেটাকে বলে, একদম পিক প্রোডাকশন লেভেল, সর্বোচ্চ যে লেভেলটা টাচ করা সম্ভব। এখন যদি বলা হয় যে একটি মেশিনের, ধরো মেশিনের গায়ে কিন্তু অনেক সময় লেখা থাকে যে প্রতিদিন 3060 উৎপাদন করতে পারে, তার মানে 3000 প্রতিদিন 3000 উৎপাদন করার যে ক্ষমতাটা তাকে বলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। কিন্তু একটা সমস্যা হচ্ছে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করলে যন্ত্রপাতির আয়ুষ্কাল অথবা অবচয় বেশি সৃষ্টি হয়ে থাকে। এখন আমি যদি তোমার বোঝার জন্য বলি, তুমি প্রতিদিন 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা, ধরো তুমি 16 ঘন্টা তুমি পড়ালেখা করতে পারবে, প্রতিদিন 16 ঘন্টা করলে একটা সময় তুমি টায়ার্ড হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এটা আমি মানুষের কথা বলছি তোমার বোঝার জন্য। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে থাকে, প্রতিষ্ঠান তার সকল সুবিধার, সকল সুযোগ সুবিধা বিদ্যমান মানবীয় এবং অমানবীয় সকল সুযোগ সুবিধা প্রতিদিন প্রতি বছর সর্বোচ্চ ব্যবহার করে, যদি তার মানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যদি সংজ্ঞা আসে তাহলে আমরা বলবো একটি প্রতিষ্ঠান তার সকল প্রকারের মানবীয় এবং অমানবীয় উপায় উপকরণ যন্ত্রপাতি কলা কৌশল ব্যবহার করে যে উৎপাদন অর্জন করতে পারে তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলা হয়ে থাকে। এরপর হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। প্রকৌশলগত ব্যাপারটা আমরা যদি বলি তাহলে যন্ত্রপাতি আর কি, সচরাচর যদি বোঝার জন্য বলে থাকি তাহলে তোমরা দেখবে যে কোনো ধরো একটা লিফটে উঠবে, তখন লিফটের ওখানে লিখাই থাকে যে ধরো সর্বোচ্চ ক্যাপাসিটি যে 16% অথবা 1250 কেজি, তার মানে ওই লিফটের উৎপাদন বা সেবা দেওয়ার ক্ষমতা সর্বোচ্চ কত 16 জন ব্যক্তি, এর বেশি হওয়া যাবে না, অথবা 1250 কেজি, এর বেশি হওয়া যাবে না। তার মানে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হচ্ছে সেই ধরনের উৎপাদন ক্ষমতা যা যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে নির্ধারিত হয়ে থাকে। আমি তোমাদেরকে তাহলে দুটা কথা বললাম, এক হচ্ছে যন্ত্রপাতি, আমরা যে কোনো মেশিন, যে কোনো মেশিনারিজ যদি আমরা কিনে থাকি তার গায়ে অথবা তার ম্যানুয়ালে লেখা থাকে যে কতটুকু করা সম্ভব। অর্থাৎ আমরা যে কোনো যন্ত্রপাতিতে, যে ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস কিনলেই তার গায়ে লেখা থাকে যে সর্বোচ্চ সে কতটুকু উৎপাদন করতে পারে অথবা সর্বোচ্চ কতটুকু সে সেবা দিতে পারে। ওই যে বললাম লিফটে লেখা থাকে 16 জন ব্যক্তি অথবা 1250 কেজি, এই যে মেশিনের গায়ে লিখে আছে 16 জন ব্যক্তি অথবা 1250 কেজি, এই সর্বোচ্চ তার এতটুকুই সেবা দেওয়ার ক্ষমতা। এই যে মেশিনের গায়ে লিখে থাকার যে ক্ষমতাটা তাকে বলা হয় সর্বোচ্চ প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। এরপর আসো আমরা দ্বিতীয় বলি কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতা হলো একটি প্রতিষ্ঠানের মিতব্যয়িতার সাথে, অর্থাৎ এখানে সাশ্রয়ের যে ব্যাপারটা আছে, সাশ্রয়, মিতব্যয়িতা অথবা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আলোকে যদি কোনো প্রতিষ্ঠান তার মিতব্যয়িতার দিকে অথবা সাশ্রয়ের দিকে লক্ষ্য করে যে পরিমাণ পণ্য দ্রব্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে বলা হয় কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে কিন্তু মিতব্যয়িতার যে নীতি অথবা সাশ্রয় অথবা উৎপাদন খরচ কম, এই ব্যাপারটা জড়িত। আমি যদি আবার তোমাদেরকে রিপিট করি, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাতে একটি প্রতিষ্ঠানের সকল প্রকারের উপায় উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নিশ্চিত করা হয়। প্রকৌশলগত মানে যন্ত্রপাতির ক্যাপাসিটির আলোকে
ক্ষমতার আলোকে যে উৎপাদন নিশ্চিত করা হয় তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলা হয়। তারপর হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা হলো মিতব্যয়িতার নীতি অনুসরণ করে একটি প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ে তার সকল প্রকারের উপায় উপকরণ ব্যবহার করে সাশ্রয়ী নীতি অনুসরণ করে মিতব্যয়িতার নীতি অনুসরণ করে যে পরিমাণ পণ্য দ্রব্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে। তারপর বলেছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। দেখো, প্রকৃত উৎপাদন ক্ষমতা সবসময় কার্যকর উৎপাদন ক্ষমতা চাইতে কম হবে। এটা যদি আমি বলি, ধরো একটি মেশিনে প্রতিদিন 100টি শার্ট উৎপাদন করা সম্ভব, এটি হচ্ছে প্রকৌশলগত অথবা কার্যকর উৎপাদন ক্ষমতা। মেশিনের ক্ষমতা অথবা তার যে উপকরণ আছে তাকে 100টা শার্ট প্রতিদিন উৎপাদন করতে পারে। কিন্তু দেখা গেল বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই দিন 100টি শার্ট উৎপাদন করা সম্ভব হলো না, শার্ট উৎপাদিত হলো 80টি। তাহলে দেখো, কার্যকর উৎপাদন ছিল প্রতিদিন 100টি হওয়ার কথা, কিন্তু প্রকৃত উৎপাদন হয়েছে কয়টি? 80টি। এই যে কার্যকর উৎপাদন থেকে প্রকৃত উৎপাদন 20টি কম হলো। অর্থাৎ বলা হয়ে থাকে যে কি, সময়ের পরিবর্তন, বিভিন্ন অদক্ষতা, অযোগ্যতা, যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত, বিদ্যুৎ বিভ্রাট, অভ্যন্তরীণ অথবা বাহ্যিক কোনো সমস্যার কারণে যদি কার্যকর ক্ষমতা থেকে প্রকৃত ক্ষমতা সবসময় কম হয়ে থাকে। আমরা এই নিউ ওয়ার্ড আমাদের বোঝার জন্য আজকে আবার যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অথবা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা বোঝার চেষ্টা করি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি প্রতিষ্ঠানের সকল উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে উৎপাদন পরিচালনা করা হলে তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলা হয়। দ্বিতীয় হচ্ছে প্রকৌশলগত। ওই যে বললাম, যন্ত্রপাতির গায়ে যে পরিমাণ ক্যাপাসিটি লেখা থাকে তাকে প্রকৌশলগত, অর্থাৎ যন্ত্রপাতি অথবা মেশিনারিজের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যদি উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তখন তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে মিতব্যয়িতার নীতি অনুসরণ করে, সাশ্রয় নীতি অনুসরণ করে, অর্থনৈতিক সর্বনিম্ন খরচের কথা চিন্তা করে যে উৎপাদন নির্ধারণ করা হয় তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে বিভিন্ন কারণে কার্যকর উৎপাদন অপেক্ষা প্রকৃত উৎপাদন কম হয়ে থাকে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে সকল কিছু ঠিক আছে, কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় কি যে আমরা বলি সাধারণত আমি 4 ঘন্টা পড়ালেখা করি, কিন্তু ওই দিন হঠাৎ করে আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না। এই যে 30 মিনিট বিদ্যুৎ ছিল না, আমি সাধারণত 4 ঘন্টা পড়ালেখা করি, 30 মিনিট বিদ্যুৎ না থাকার কারণে 3 ঘন্টা 30 মিনিট পড়ালেখা করেছি। এই যে এটা হচ্ছে 4 ঘন্টা হচ্ছে কার্যকর, আর 3 ঘন্টা 30 মিনিট যে পড়ালেখা করলাম, আধা ঘন্টা যে কম করলাম সেটা হচ্ছে কার্যকর। কার্যকর উৎপাদন ক্ষমতাটা থেকে প্রকৃত উৎপাদন ক্ষমতা সবসময় কম হয়ে থাকে। তো প্রিয় ছাত্ররা, আমরা আজকে এখন পর্যন্ত তাহলে কি জানলাম? আমরা জানলাম যে কি উৎপাদন ক্ষমতা প্রধানত 4টি। এক হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, তৃতীয় হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, চতুর্থ হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। তা আসলে এবার আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেন কি ছিল? উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়। একটি প্রতিষ্ঠান সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানে চায় যে তার প্রতিষ্ঠানের উত্তরোত্তর কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়। অর্থাৎ তার যদি উৎপাদনগত কোনো সমস্যা থেকে থাকে তখন প্রতিষ্ঠান চিন্তা করে যে কি আমার কোথায় কোথায় কি কি করলে পরে কোন কোন অবস্থান পরিবর্তন করলে আমার উৎপাদন, একটি প্রতিষ্ঠান তার সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে পারে। তা আমরা আজকে দেখি একটি প্রতিষ্ঠান উৎপাদন বৃদ্ধি কি কি উপায়ে, কি কি ভাবে, কোন কোন ভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারে, আমরা সেগুলো এক একটা করে আলোচনা করি। এক নাম্বার হচ্ছে একটি যে কোনো, আমরা জানি উৎপাদনের উপকরণ, গুরুত্বপূর্ণ উপকরণ 4টি। এর মধ্যে প্রথম উপকরণ কি? ভূমি। তার মানে প্রথমটা হচ্ছে ভূমি নিয়ে আলোচনা করতে হবে। ভূমির যোগানের নিশ্চয়তা বিধান। ভূমির যোগানের নিশ্চয়তা বিধান। অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে চায় তাহলে উৎপাদনের প্রাথমিক যে উপাদান, যে ভূমি বলতে আবহাওয়া, জলবায়ু, এই
কাঁচামাল পাওয়ার যে ন্যাচারাল যে প্রকৃতিগত যে সম্পদ তাকে ভূমি বলা হয়, শুধুমাত্র মাটিকেই ভূমি বলা হয় না। অর্থাৎ উৎপাদনের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ তাআলা প্রদত্ত যে উপাদান সমূহ রয়েছে তাকে ভূমি বলা হয়ে থাকে। এখন এই ভূমির যোগানের নিশ্চয়তা বিধান দেখা যায় কি অনেক ক্ষেত্রে তোমার জায়গার অভাবের কারণে অথবা বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন ক্ষমতাটা সর্বোচ্চ নিশ্চিত করা যায় না। এই জন্যে যাতে সহজলভ্য হয়, অ্যাভেলেবেল ভূমি পাওয়া যায়, যে কোনো ভাবে ভূমির যে যোগানটা, আবহাওয়া ধরো যে কি তোমার একটা প্রতিষ্ঠান সিলেটে চা উৎপাদিত হয়, আবার রাজশাহীতে আম উৎপাদন হয়। এখন আমি সিলেটের কোনো চা পাতা ব্যবসায়ী সিলেটে চা উৎপাদন না করে যে রাজশাহীতে উৎপাদন করতে যায়, সেক্ষেত্রে চা উৎপাদিত হবে না। এই জন্যে সিলেটে চা উৎপাদন করতে হবে, এবং রাজশাহীর আম ব্যবসায়ী যদি এসে সিলেটে আমের চারা লাগায়, তাতে আমও ওই রকম আশানুরূপ ফলাফল বৃদ্ধি পাবে না। এই জন্য ভূমির যে ন্যাচারাল বা প্রাকৃতিক যে জলবায়ুগত ব্যাপারটি, এটি নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি পাবে। 2 নম্বর হলো কাঁচামাল জনিত সমস্যা দূরীকরণ। একটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান উৎপাদনের প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে কাঁচামাল। সেই কাঁচামাল যদি সময় মতো পর্যাপ্ত পাওয়া না যায়, সেক্ষেত্রে উৎপাদন অবশ্যই ব্যাহত হয়। এই লক্ষ্যে কাঁচামাল না পাওয়া, উন্নত মানের কাঁচামাল ব্যবস্থা করা, এই সংক্রান্ত যত জটিলতা আছে সকল জটিলতার সমাধান করে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন বৃদ্ধি করতে পারে। তারপর হচ্ছে শ্রমের যোগান। শ্রমের যোগান নিশ্চিতকরণ। শ্রমের যোগান বলতে এখানে শ্রমিক বা কর্মচারীকেই বোঝানো হচ্ছে। একটি প্রতিষ্ঠান যদি তার প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক কর্মচারী যোগান করতে না পারে, সেক্ষেত্রে তার উৎপাদন ব্যাহত হয়। এই জন্য কোন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি তার উৎপাদন বৃদ্ধি করতে হয়, সেক্ষেত্রে তার শ্রমিক এর যোগানটা কনফার্ম করতে হয়। একটি প্রতিষ্ঠানে যদি প্রয়োজন হয় 100 জন শ্রমিক, আর যদি সেই 100 জন শ্রমিক ব্যবস্থা করতে না পারে 80 জন শ্রমিক দিয়ে 100 জনের ক্যাপাসিটি উৎপাদন করা সম্ভব নয়। এই জন্য কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি উৎপাদন বৃদ্ধি করতে চায়, অবশ্যই তাকে শ্রমের যোগান অর্থাৎ শ্রমিকের যোগান নিশ্চিত করতে হবে। এরপর হচ্ছে শ্রমিক অসন্তোষ দূরীকরণ। অসন্তুষ্টি দূরীকরণ। যে কোনো প্রতিষ্ঠান তার মানবীয় যে উপাদান অর্থাৎ শ্রমিক কর্মচারী তাদেরকে অসন্তুষ্ট রেখে সর্বোচ্চ উৎপাদন অথবা উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। অর্থাৎ যারা উৎপাদনের মূল কারিগর শ্রমিক কর্মচারী, তারা যদি প্রতিষ্ঠানের প্রতি কাজের প্রতি আগ্রহী পরিচিত না হয়ে থাকে, তাহলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না। সুতরাং বলা যায় একটি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির জন্য অবশ্যই তার নিয়োজিত বিদ্যমান শ্রমিক কর্মচারীদের মানসিক অথবা কর্মে উদ্দীপ্ত হয়, কর্মে পরিচিত হয়, অথবা অসন্তোষ দূরীকরণ অবশ্যই প্রয়োজন রয়েছে। অর্থাৎ শ্রমিক অসন্তুষ্টি দূরীকরণের মাধ্যমে, শ্রমিকদেরকে মোটিভেশন প্রদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তারপর হচ্ছে শ্রমিক দক্ষতা বৃদ্ধি। শ্রমের দক্ষতা বলতে শ্রমিকের দক্ষতা বোঝাচ্ছে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী সবাই যদি এখানে যদি প্রথমে তাকে শ্রমের যোগান কনফার্ম করা হলো, অসন্তুষ্টি দূর করা হলো, তাদের বেতন সুযোগ সুবিধা বাড়ানো হলো, কিন্তু যদি তারা অদক্ষ হয়ে থাকে, অর্থাৎ যেই পদে যে দক্ষতা সম্পন্ন লোকের প্রয়োজন রয়েছে, শ্রমিকের প্রয়োজন রয়েছে, তা যদি না হয়ে থাকে, তাহলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না। এই জন্য শ্রমের দক্ষতা বৃদ্ধি করার প্রয়োজনের লক্ষ্যে শ্রমিকদেরকে কর্মচারীদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ, বিদেশ ভ্রমণ কনফার্ম করে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তারপরে হলো যে ওভারটাইমের ব্যবস্থা করা। অর্থাৎ একটি বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী একজন শ্রমিক
8 ঘন্টা কাজ করবে, এই প্রচলিত অথবা নিয়োজিত এই সকল শ্রমিকের কর্মক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে যদি ওভারটাইম ব্যবস্থা চালু করা হয় তাহলে অবশ্যই উৎপাদন বৃদ্ধি পাবে। কেননা নিয়োজিত কর্মচারীরা যদি ওভারটাইম করতে পারে তাহলে তারা কাজের প্রতি প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট হবে এবং প্রতিষ্ঠানের উৎপাদনও বৃদ্ধি পাবে। এই জন্য উৎপাদন বৃদ্ধি করতে হলে প্রতিষ্ঠানে শিফট বৃদ্ধিকরণ অথবা ওভারটাইম ব্যবস্থা চালুকরণ করলে পরে উৎপাদন বৃদ্ধি পায়। তারপর হচ্ছে কি পরিচালনা সংক্রান্ত সমস্যা দূরীকরণ। সমস্যা দূরীকরণ অর্থাৎ একটি প্রতিষ্ঠানের 3টি পক্ষ থাকে, মালিক পক্ষ, ব্যবস্থাপনা আর শ্রমিক কর্মচারী। আরো যদি বলে থাকি যদি ব্যবস্থাপনাকে যদি শ্রমিক কর্মচারী ধরে থাকি তাহলে মালিক পক্ষ এবং পরিচালনার জন্য ব্যবস্থাপনা পক্ষ, অথবা মালিক পক্ষ, ব্যবস্থাপনা পক্ষ, শ্রমিক কর্মচারী, এই 3টি গ্রুপের মধ্যে যদি বিদ্যমান কোনো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থেকে থাকে তাহলে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়, উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না। এই জন্য প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক কর্মচারীদের সাথে অথবা পরিচালনায় যে যারা ব্যবস্থাপনায় থাকে, যারা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার থাকে, তাদের পরিচালনাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকমের প্রশিক্ষণ ব্যবস্থা চালু করে বিভিন্ন সমস্যা দূরীকরণ করে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন বৃদ্ধি করতে পারে। তারপরে হলো কারখানার বিন্যাস, উত্তম বিন্যাস। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি প্রতিষ্ঠান অবশ্যই তার কারখানা এবং উৎপাদন এবং বিক্রি সংশ্লিষ্ট যত রকমের উপকরণ আদি রয়েছে তার যথাযথ এবং উত্তম উপায়ে বিন্যাস নিশ্চিত করলে পরে উৎপাদন বৃদ্ধি পায়। এই জন্য বৈজ্ঞানিক উপায়ে সায়েন্টিফিক মেথড ইউজ করে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মেথড ইউজ করে প্রতিষ্ঠান বা কারখানার যন্ত্রপাতি, মানবীয় এবং অমানবীয় কারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র, অবকাঠামোগত সকল ব্যাপারে বিন্যাস যেটাকে বলে লেআউট যদি নিশ্চিত করা হয় তাহলে একটি প্রতিষ্ঠানের উৎপাদন অবশ্যই বৃদ্ধি পায়। এরপর হচ্ছে অভ্যন্তরীণ উপকরণের সঠিক ব্যবহার। একটি প্রতিষ্ঠানের যেই পরিমাণ ইন্টারনাল রিসোর্সেস রয়েছে তার প্রপার ইউটিলাইজেশন কনফার্ম করে একটি প্রতিষ্ঠান উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। এখন দেখা গেল যে কি পরিচালনাগত অথবা বিভিন্ন সমস্যার কারণে শ্রমিক ইউনিয়ন অথবা ব্যবস্থাপনা তার দ্বন্দ্বের কারণে অভ্যন্তরীণ যে সকল রিসোর্সেস বা ইতিবাচক দিক রয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় না, তাতে প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পায়। এই জন্য প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করতে হলে পরে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সকল রিসোর্সেস বা উপায় উপকরণ মানবীয় এবং অমানবীয় উভয়টাই হতে পারে তার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ করলে পরে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপকরণ সমূহের ইতিবাচক ব্যবহার নিশ্চিতকরণ অথবা শতভাগ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে বাহ্যিক উপাদানের সঠিক ব্যবহার। বাহ্যিক উপাদানের সঠিক ব্যবহার। বাহ্যিক উপাদান কোনটা? অভ্যন্তরীণ উপাদান হচ্ছে একটি প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ন্ত্রণে, নিজস্ব ক্যাপাসিটিতে যে সকল উপকরণ রয়েছে, আর বাহ্যিকটা হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে বিভিন্ন বিষয়াবলী, বিভিন্ন উপাদান সমূহ যেগুলো সঠিক বা যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমি যদি তোমাদের বোঝার জন্য বলি, বাহ্যিক একটা উপাদান মানে যে বৃষ্টিপাত, যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেখা যায় কি প্রতিষ্ঠানের উৎপাদন কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন হ্রাস পেতে পারে। তাহলে বৃষ্টি তো আর মানুষের হাতে নেই, ইচ্ছা করলে সে বৃষ্টিপাত বন্ধ করতে পারে না। কিভাবে কাজ করলে পরে, কিভাবে বিন্যাস করলে পরে এই বৃষ্টিপাতের মধ্যেও উৎপাদন অথবা সেবা উৎপাদন বৃদ্ধি করা যায় তার সঠিক উপায়ে নিশ্চিত করতে হবে। আমি যদি তোমাদের বোঝানোর জন্য
একদম তোমাদের জানার মধ্যেই বলি যে দেখো, যখন বৃষ্টিপাত হয় তখন স্টেডিয়ামে প্র্যাকটিস করা ক্রিকেটারদের জন্য সম্ভব হয় না। এই জন্য ইনডোর ক্রিকেট স্টেডিয়াম করা হয়, যে বৃষ্টিপাত অথবা অতিবৃষ্টি অথবা ব্যাপক খরা রোদ এর মধ্যে ইনডোর স্টেডিয়ামে ক্রিকেটাররা অথবা খেলোয়াড়রা তাদের প্র্যাকটিস চালিয়ে যে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। এটা আমি একটা বোঝার জন্য একটা উদাহরণ দিলাম যে বাহ্যিক উপাদান কি, বৃষ্টিপাত একটানা 15 দিন 1 মাস হতেই পারে আবহাওয়ার পরিবর্তন কারণে, তখন উৎপাদন বন্ধ রাখা যাবে না। তাহলে বাহ্যিক বিভিন্ন উপায় উপকরণ সমূহকে ইতিবাচক উপায়ে কিভাবে অথবা সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়ে থাকে। তারপর হচ্ছে 11 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় আইন কানুন উন্নয়ন। এখন রাষ্ট্রীয় আইন কানুন উন্নয়ন কিন্তু প্রতিষ্ঠানের নিজস্ব একার পক্ষে সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানে একটি দেশের রাষ্ট্রীয় বিভিন্ন আইন কানুন নিয়ম নীতি উৎপাদনের জন্য সহায়ক হয়, এরকম ভাবে যদি ফর্মুলেশন বা গঠন করা হয় তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ এমন কিছু বিষয় আছে, এমন কিছু শিল্প কারখানা আছে, ধরো পোল্ট্রি শিল্প বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পোল্ট্রি শিল্পের জড়িত মালিকরা শিল্প থেকে মুক্ত করতে পারে, তখন রাষ্ট্র বিভিন্ন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে নতুন ভর্তুকি বলো যে কোনো উপায়ে রাষ্ট্র ভর্তুকি দিতে পারে, ক্ষতিপূরণ দিতে পারে, প্রণোদনা দিতে পারে। এই সকল ব্যবস্থা আইন কানুন নিয়ম নীতির আর্থিক অনার্থিক আইনগত হইতে পারে, আর্থিক হইতে পারে। এই সকল নিয়ম নীতির উন্নয়নের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের উৎপাদন হতে পারে, বৃদ্ধি পেতে পারে, একটি শিল্পের উৎপাদনে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আমি বোঝার জন্য বললাম যে হয়তো পোল্ট্রি ফার্মের কথা বললাম, যে কোনো উৎপাদনের যে কোনো শাখা হতে পারে, শাখা সরকার তাকে নীতি আইন কানুনের সহজ সরলীকরণের মাধ্যমে উন্নয়ন করানোর মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়। আবার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য সরকার আর্থিক প্রণোদনা ভর্তুকি প্রদানের মাধ্যমেও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এই ব্যবস্থাটি প্রতিষ্ঠান নিজের হাতে না, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজের হাতে নয়। এই যে বললাম রাষ্ট্রীয় আইন কানুনের উন্নয়ন, এটি শিল্প কারখানা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক সমূহ একত্রিত হয়ে সরকারকে বুঝিয়ে অথবা সরকারের প্রতিনিধিকে বুঝিয়ে আইন কানুনের উন্নয়ন অথবা নিয়ম নীতির উন্নয়ন অথবা আর্থিক প্রণোদনা এবং কর রেয়াত হতে পারে প্রদানের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার একটি শিল্প শাখা তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এরপরে হলো রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন। রাজনৈতিক পরিস্থিতি একটি দেশের উৎপাদন শিল্প ব্যবসা বাণিজ্যে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ ইতিবাচক হচ্ছে যদি রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়, রাষ্ট্রের হরতাল ধর্মঘট এসব যদি রাজনৈতিকভাবে হানাহানি এগুলো যদি বন্ধ হয়, তাহলে নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন ব্যবস্থা চালু রাখা সম্ভব হয়। আর নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন ব্যবস্থা যদি চালু থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পায় বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে অবকাঠামোগত অবস্থার উন্নয়ন। এখন অবকাঠামো বলতে একটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অবকাঠামো আর একটা হচ্ছে বাহ্যিক অবকাঠামো। এই দুইটাই উৎপাদন এর উন্নয়নে উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা কেমন? একটি কারখানা বা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অবকাঠামো, বিল্ডিং, রাস্তাঘাট, কারখানার ভিতরে যেরকম প্রয়োজন রয়েছে তার বাহিরে রাস্তাঘাট, অর্থাৎ কারখানার বাইরে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, গ্যাস, বিদ্যুৎ তার প্রয়োজন রয়েছে। অর্থাৎ দেখো কারখানার ভিতরে বিল্ডিং, যন্ত্রপাতি, গ্যাস, বিদ্যুৎ তো অবকাঠামোগত ব্যবস্থা রয়েছে, তার বাইরেও রাস্তাঘাট, সেতু, কালভার্ট এই উভয় প্রকারের অবকাঠামোগত উন্নয়ন যদি সম্ভব হয় তাহলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাহলে মানে হচ্ছে প্রদেশের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন এবং বাহ্যিক রাস্তাঘাট, সেতু, কালভার্ট এই সংক্রান্ত অবকাঠামোগত উন্নয়ন এর ফলে
একটি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে। এরপর হচ্ছে বাজার ব্যবস্থার উন্নয়ন। বাজার ব্যবস্থা বলতে কি, একটি প্রতিষ্ঠান তার উৎপাদন ব্যবস্থার সকল কিছুর উন্নয়ন করলো, কিন্তু যদি প্রতিষ্ঠান যদি বাজারে তার বিক্রয় বৃদ্ধির কোন উপায়ে বিক্রয় বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদিত পণ্যটি গ্রাহক তো ক্রয় করতে হবে, গ্রাহক যদি উৎপাদিত পণ্যটি ক্রয় না করে থাকে তাহলে উৎপাদন করে লাভ নেই। এই জন্য বাজারে কি কি উপায় কি কি পন্থা অবলম্বন করলে পরে উৎপাদন বৃদ্ধি করলে বাজার বৃদ্ধি পাবে, অর্থাৎ বাজার সৃষ্টি হবে ওই পণ্যটির, যেমন প্রচার বিজ্ঞাপন অথবা অ্যাভেলেবেল করণ, পরিবহন, এই সংক্রান্ত ব্যবস্থাগুলো গ্রহণ করার মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়ে থাকে। প্রিয় ছাত্ররা, উৎপাদন ক্ষমতা এই চ্যাপ্টার আমি প্রথম ক্লাসটা এবং আজকের ক্লাসটা দুইটা বোঝানোর জন্য প্রায় কাছাকাছি হয়ে গেল। যদি তোমরা বুঝতে চাও এই প্রত্যেকটা টপিকে প্রায় কাছাকাছি, যেমন উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রায় কাছাকাছি, যদিও উৎপাদন ক্ষমতারই একটা প্রকারভেদ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আর প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদন ক্ষমতা নির্ধারণে বিবিচ্য বিষয়সমূহ আলোচনা করো। এই বিবিচ্য বিষয়সমূহ এবং আজকের প্রশ্ন হচ্ছে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়সমূহ প্রায় কাছাকাছি, টপিকগুলা ধারণাগুলা প্রায় কাছাকাছি, কিন্তু তোমাদের প্রশ্নে বা পরীক্ষায় আসতে পারে উৎপাদন ক্ষমতা নির্ধারণে বিবিচ্য বিষয়সমূহ আলোচনা করো। যদি এরকম এসে থাকে তাহলে প্রথম দিনের আলোচিত প্রশ্নটি হবে। আর যদি কোনো প্রশ্ন এতে থাকে অমুক প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, আলোচনা করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, মূল্যায়ন করো। আজকের যে পড়াটি পড়ালাম এই টপিকগুলা অথবা এই সংক্রান্ত ধারণা নিয়ে এই কোশ্চেনটা আলোচনা করা যেতে পারে বা লেখা যেতে পারে। এই জন্য বলছি গত ক্লাসের আলোচিত টপিক সমূহ এবং আজকের আলোচিত টপিক সমূহ প্রায় কাছাকাছি, কিন্তু প্রশ্ন ভিন্ন। গত ক্লাসে আলোচনা উৎপাদন ক্ষমতা সংক্রান্ত ধারণার সংজ্ঞা এবং উৎপাদন ক্ষমতা নির্ধারণের বিবিচ্য বিষয়। আজকে ছিল উৎপাদন ক্ষমতা প্রকারভেদ এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়সমূহ। আশা করছি দুটো ক্লাস করলে তোমরা উৎপাদন ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।